চট্টগ্রাম ৯ দ্বৈত নাগরিকত্বের কারণে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল। যাচাই বাছাইয়ের শেষ দিন আজ, কাল থেকে আপিল। জামায়াতের নির্বাচনী ইশতেহার প্রায় চূড়ান্ত। অনলাইনে মতামত সংগ্রহ, দুর্নীতি প্রতিরোধ, শিক্ষা সংস্কার, বেকারত্ব নিরসনে গুরুত্ব। বিক্ষোভের পর হবিগঞ্জে বৈষম্য বিরোধী নেতা মাহাদির জামিন। দুপুরে শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ শুরু। সহপাঠী হত্যার বিচার দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ শিক্ষার্থীদের। কারওয়ান বাজারে অবরোধ মোবাইল ব্যবসায়ীদের, যানজটে ভোগান্তি। রাজধানীতে শীতের তীব্রতা ও ঘন কুয়াশার দাপট। সড়কে যান চলাচলে ধীর গতি। ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 12.3 ডিগ্রি। এবং নিউ ইয়র্কের ব্রুকলিন বন্দি শিবিরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। মার্কিন অভিযানে দেশটিতে 40 জন নিহতের সংখ্যা। যুক্তরাষ্ট্র সহ দেশে দেশে বিক্ষোভ। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি জামসি জুথিকা। জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন চলছে। বাছাই শেষে সারা দেশে কতগুলো মনোনয়ন বৈধ ও বাতিল হয়েছে তা প্রকাশ করা হবে। ইসির তফসিল অনুযায়ী কাল থেকে 9 জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। মনোনয়ন বাতিল হলে নিয়ম অনুযায়ী আপিলের সুযোগ পাবেন আগ্রহী প্রার্থীরা। আপিল নিষ্পত্তি হবে 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তির পর কমিশনের নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দের তারিখ 21 জানুয়ারি। ভোট গ্রহণ হবে 12 ফেব্রুয়ারি। বিরতহীনভাবে ভোট গ্রহণ চলবে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। এবার শুধু ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হবে। এদিকে এনইআর সংস্কার এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোরাম মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন মোবাইল ব্যবসায়ীরা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আতিক মেজবা। লগ্ন বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। কারওয়ান বাজার মোড়ে আপনারা যারা এই মুহূর্তে আমরা দেখছি যে একটি ধাওয়া এবং পাল্টা ধাওয়া চলছে। জলকামান নিক্ষেপ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে যারা রয়েছে তারা একটি শক্ত বেষ্টনী তৈরি করে দিয়েছে গণমাধ্যমের চোখে, যেমনটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মূলত যে সড়কটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাংলা মোটর অভিমুখে গিয়েছে এবং সেখানেই কিন্তু বসেছিল বেসরকারি মোবাইল বিক্রেতা যারা রয়েছেন, যারা আসলে বিভিন্নভাবে আনঅফিসিয়াল ফোনগুলো বিক্রি করছিলেন। সেই ফোন সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য মূলত তারা এখানে ছিলেন এবং আমরা দেখেছি বেশ কিছুদিন ধরেই কিন্তু তারা আন্দোলন করছিলেন এবং তাদের যে অভিযোগ ছিল যে কর সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান না করে বিটিআরসি এনইআইআর যে সেবা রয়েছে, যেটির মাধ্যমে কতগুলো কি রয়েছে সেই বিষয়গুলো যেন না করে সেটি দেখছি। এবং ইতিমধ্যে যেমনটি দেখতে পাচ্ছেন সাউন্ড গ্রেনেড কিন্তু এখান থেকে শব্দ বোমা নিক্ষেপ করা হচ্ছে পুলিশের এই দিক থেকে। এবং যেমনটি বলছিলাম যে গ্রাহকদের মধ্যে একটা ক্ষোভ ছিল। তারা বলছিলেন যে নির্দিষ্ট বিরতিতে যেন যে কোনোভাবেই তাদের যে দাবি ছিল, অর্থাৎ 6 মাসের বিরতি দিয়ে আনঅফিসিয়াল ফোন বিক্রির যে বিধিমালা ছিল সেই বিধিমালা যেন বাস্তবায়ন করা হয়, যেমনটি দেখতে পাচ্ছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু এই রাজধানীর কারওয়ান বাজার মোড়ে শব্দ বোমা নিক্ষেপ করা হচ্ছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে। দ্বিপাক্ষিকভাবে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজধানীর কারওয়ান বাজার মোড় থেকে। মোবাইল ব্যবসায়ীরা বেশ কিছুদিন ধরেই কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন। এনইআইআর যে সেবা রয়েছে এই সেবার মাধ্যমে মুঠোফোনটি আসলে কার নামে রেজিস্ট্রেশন করা হবে, কার নামে নিবন্ধন করা হবে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা হয়। এবং এটি নিয়ে বেশ কিছুদিন আগে আমরা দেখেছি বিটিআরসি যে ভবন রয়েছে সেই ভবনে কিন্তু সেই বিটিআরসি ভবনেও আমরা দেখেছি
যে স্বাভাবিকভাবে সেখানে আন্দোলন করা হয়েছে, বেষ্টনী তো গড়ে তোলা হয়েছে, সেখান থেকেই কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও বিভিন্নভাবে আশ্বস্ত করেছেন, বিভিন্নভাবে 6 মাসের একটি আশ্বাসের বিষয় বলেছিলেন, কিন্তু সেই 6 মাসের যে ঘটনা সেটি যখন আসলে আবার পুনরায় নতুন বছরের শুরুতেই এই এনআইআর সেবা চালু করা হয়, তখন থেকে কিন্তু পুনরায় যারা মোবাইল ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু ফুলে ফেঁপে উঠেছিলেন এবং আজকে আন্দোলনে নেমেছিলেন। গত 2 জানুয়ারিও দেখেছিলাম কিন্তু তারা আন্দোলন করেছিলেন এবং মোবাইল ফোন বিক্রি করার বিষয়টিতে তারা আসলে বন্ধ রাখবেন এই ঘোষণা তারা দিয়েছিলেন। তারপর থেকেই কিন্তু দেখেছি বিভিন্নভাবে তারা আন্দোলন করছিলেন। এখন আমরা যে জায়গাটিতে রয়েছি, অর্থাৎ এই কারওয়ান বাজার মোড় থেকে আমরা সরাসরি যে দিকটাতে যাচ্ছি, অর্থাৎ কারওয়ান বাজার থেকে কাঁটাবনের দিকে যে সড়কটি চলে গেছে, সেখানেই কিন্তু মূলত প্রকৃত অর্থে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যারা মোবাইল ব্যবসায়ীরা রয়েছে তারা সেখানে বেষ্টনী করেছিলেন এবং পুলিশের পক্ষ থেকে ধাওয়া পাল্টা ধাওয়া বিষয় ছিল। এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন কয়েকজন ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে, এমনটিও কিন্তু আমরা এই মুহূর্তে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে একটি ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা আসলে বলছিল যে তাদের বিভিন্ন দাবি রয়েছে এবং তারা দাবি করছিল, তাদের এই যৌক্তিক দাবি বলে তারা দাবি করছিল, এই দাবির জন্যই তারা আসলে মাঠে নেমেছেন এমনটি কিন্তু বলেছিল। এবং আমরা যেমনটি জানি যে গত 2 তারিখ আসলে 46 জনকে আটক করা হয়েছে, এমন একটি অভিযোগ পুলিশের পক্ষ থেকে করা হয়েছিল। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে মোবাইল আমদানিতে শুল্ক কমানোর জন্য সাম্প্রতিক যে ঘোষণা এসেছে এর প্রতিক্রিয়ায় আসলে 61% কর ছিল, যা 43% করা হয়েছে। তো তারপরেও আসলে তারা 10% করের জন্য বলছিল এবং একজনকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, একজনকে আসলে যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আসলে এই মুহূর্তে আটক করা হয়েছে বা আটক করানো হচ্ছে। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছিলাম যে রাজধানীর যে কারওয়ান বাজারেই আসলে আন্দোলনকারীরা ওখানে বসেছিল এবং এরপর থেকেই কিন্তু পুলিশের পক্ষ থেকে ধাওয়া এবং পাল্টা ধাওয়ার একটি বিষয় আমরা দেখেছিলাম। তারপর আমরা দেখেছি যে কয়েক দফায় সাউন্ড গ্রেনেড যে রয়েছে সেটিও কিন্তু ছুড়ে দেওয়া হয়েছে। তবে যেটি বলছিলাম যে মোবাইল বাজারে অবৈধ এবং আনঅফিসিয়াল যে হ্যান্ডসেট রয়েছে সেটি লাগাম টানার জন্য বিটিআরসি তাদের যে উদ্যোগ রয়েছে সেই উদ্যোগ নিয়েছিল এবং এই উদ্যোগের জন্য এনইআইআর যে সেবা, যার পুনরূপ আমরা জানি ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, এই ব্যবস্থার মাধ্যমেই কিন্তু মূলত নিবন্ধনের বিষয়গুলো ভালো করা হয় বা পুরো নিবন্ধনের বিষয়টি হয়। এবং আপনারা নিঃসন্দেহে জানেন যে কারওয়ান বাজার থেকে অদূরেই কিন্তু রাজধানীতে এই আনঅফিসিয়াল মোবাইলগুলো বিক্রি করার একটি গুরুত্বপূর্ণ বিপণন কেন্দ্র রয়েছে। আমরা যেমনটি জানি সেখানে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে আসলে সেখান থেকেই দেশের বড় সংখ্যার যারা ক্রেতা রয়েছেন, যারা ব্যবহারকারী রয়েছেন, তারা কিন্তু এখান থেকে মোবাইল ফোন কিনে থাকেন বলে আমরা সবাই জানি। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে যারা আসলে বিক্রেতারা রয়েছেন তারা তাদের হতাশার কথা, তাদের ক্ষোভ প্রকাশ করছিলেন। পক্ষান্তরে আমরা দেখেছি যে নানানভাবে আসলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল এবং আমরা নেটিজেনদের মধ্যে একটা সমালোচনা দেখছিলাম যে আনঅফিসিয়াল ফোনগুলো বিক্রি করা হচ্ছে, আনঅফিসিয়াল স্মার্টফোনগুলো বিক্রি করা হচ্ছে। সেই স্মার্টফোনগুলো আসলে অবৈধভাবে অপরিচিত লোককে না জানিয়ে তার এনআইডি কার্ড ব্যবহার করে সেই ফোনগুলো নিবন্ধন করা হচ্ছে, এমন একটা অভিযোগ কিন্তু আমরা নেটিজেনদের মাঝে দীর্ঘদিন ধরে দেখেছি। তো সেই জায়গা থেকে মূলত আজকে এখানে যারা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে সেনাবাহিনীকে আমরা দেখতে পাচ্ছি, ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এসেছে এমনটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যারা যুক্ত হচ্ছেন নিঃসন্দেহে জানেন যে রাজধানীর কারওয়ান বাজারের এই সড়ক, রাজধানীর কারওয়ান বাজারের এই সড়ক থেকে অদূরেই কিন্তু ফার্মগেট এবং অদূরেই কিন্তু রয়েছে বেশ কয়েকটি সড়ক। আমরা জানি যে একটি সড়ক ধানমন্ডি অভিমুখে গিয়েছে এবং আমরা এরপরও জানি যে আরেকটি সড়ক কিন্তু শাহবাগ। রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ করছে মোবাইল ব্যবসায়ীরা, সে খবর জানাচ্ছিলেন আতিক মিসবাহ লগ্ন। এদিকে সহপাঠী হত্যার বিচারের দাবিতে ফার্মগেট সড়ক অবরোধ করেছে তেজগাঁও কলেজ শিক্ষার্থীরা। বন্ধ হয়ে গেছে আশপাশের সড়ক যান চলাচল। এতে তীব্র যানজটের কবলে পড়েছেন নগরবাসী। সেখানে রয়েছেন সহকর্মী নাইম কামাল, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাইম, কি বলছেন শিক্ষার্থীরা, আমাদের বিস্তারিত জানাবেন। জি, শিক্ষার্থীরা এখানে কিন্তু 9:45 থেকেই অবরোধ করছে, যে অবরোধ কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। তাদের দাবি একটাই, তাদের যে সহপাঠী সাকিব হত্যাকাণ্ডের বিচার দ্রুতভাবে করতে হবে এবং তাদেরকে যে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে হবে। আমরা যেমনটি জেনেছি কিছুক্ষণ আগে কিন্তু আমরা এখানে তেজগাঁও জোনের যে এডিসি রয়েছেন জুয়েল রানা, তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে যেহেতু এখানে অভিযুক্ত এবং অভিযোগকারী দুই পক্ষই যেহেতু ছাত্র, সেই কারণে তারা কিন্তু বিষয়টাকে অত্যধিক গুরুত্ব দিয়ে এবং
স্পর্শকাতর মনে করেই কিন্তু তারা তাদের তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যে কারণে তারা অগ্রগতি সম্পর্কে আসলে বিস্তারিত তারা কিন্তু জানাতে চাচ্ছেন না। তারা বলছেন যে ইতিমধ্যেই কিন্তু দুজন আসামিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে কিন্তু তারা আদালতের কাছে সোপর্দ করেছে, কারাগারে পাঠিয়েছে। এর বাইরেও তদন্ত করে কারা কারা জড়িত আছেন তাদেরকে পূর্ণ তালিকা করেই কিন্তু গ্রেপ্তারের কার্যক্রম কিন্তু তারা চালিয়ে নিচ্ছেন। এবং দুদিন আগেই কিন্তু এই মামলাটি তেজগাঁও জোনের থেকে কিন্তু ডিবিতে হস্তান্তর করা হয়েছে। আমরা ডিবি তেজগাঁও জোনের যিনি ডিসি রয়েছেন রাকিব খান, তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন, যেহেতু তাদের কাছে দুদিন আগে এসেছে, তারাও কিন্তু খুব গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করছেন এবং আসামিদের নাম এবং কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন এতে অন্তর্ভুক্ত না হয়ে যায় বা তাদের গ্রেপ্তারের তালিকায় চলে না আসে, সেজন্য কিন্তু তারা খুব গুরুত্ব দিয়ে এবং এটিকে খুব বেশি যাচাই বাছাই করে কিন্তু তারা তালিকা প্রস্তুতের চেষ্টা করছেন। এরপরে কিন্তু তারা গ্রেপ্তার অভিযান চালাবেন এবং তারা কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকজনের সম্পৃক্ততার কথা বলেছেন, জানতে পেরেছেন, যে কারণে কিন্তু তারা সেগুলো নিয়েও যাচাই বাছাই করেই কিন্তু পূর্ণরূপে তারা অভিযানে নামবেন, তাদেরকে গ্রেপ্তার করবেন। এবং যেমনটি বলছিলাম যে গত ডিসেম্বরের 10 তারিখে কিন্তু শিক্ষার্থীরা এই সড়কটি অবরোধ করেছিলেন মূলত সাকিব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে, যে কারণে কিন্তু তারা আজকে 24 ঘন্টা দিন পর এসে তারা কিন্তু আবারও অবরোধ করেছেন। বলছেন যেহেতু তাদেরকে কোনো অগ্রগতি জানানো হয়নি, যে কারণে কিন্তু তারা আবার বাধ্য হয়েই মাঠে নামতে হয়েছে। কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি যে সেনাবাহিনীর একটি টিম এসেছে, তারা কিন্তু এখান দিয়ে টহল দিয়ে গিয়ে তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছেন। এখন যেটি হচ্ছে, এখানে কিন্তু শিক্ষার্থীরা ব্রিফ করছেন, তারা কিন্তু তাদের আন্দোলন কতক্ষণ পর্যন্ত চালিয়ে নেবে সেটি জানাবেন এই ব্রিফের মাধ্যমে। তো এই ছিল আমার কাছে ফার্মগেট থেকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের সর্বশেষ তথ্য। রাজধানীর ফার্মগেটের সড়ক অবরোধের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাইম কামাল। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ও চট্টগ্রাম 8 আসনে 2 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। চট্টগ্রামে মনোনয়ন যাচাই বাছাইয়ের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মনোনয়নপত্র বাছাই কার্যক্রমের আজকে শেষ দিন। এই শেষ দিনে চট্টগ্রামে মূলত 7টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হচ্ছে। এর মধ্যে আপনি যেমনটি বলছিলেন যে চট্টগ্রাম 9 কোতোয়ালি যে সংসদীয় আসন রয়েছে, এই সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার একেএম ফজলুল হক, তার মনোনয়ন বাতিল করা হয়েছে। মূলত দ্বৈত নাগরিকত্বের কারণে তার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে তিনি জানিয়েছেন যে যেহেতু দলের মনোনয়ন ফর্ম পেতে তার দেরি হয়েছে, একই সাথে বড়দিনের ছুটি ছিল, সব মিলিয়ে এম্বাসি ফেস করতে তাকে বেশ বেগ পেতে হয়েছে, সেজন্য তিনি যথাযথ কাগজপত্র দাখিল করতে পারেন। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে দ্রুত সময়ের মধ্যে তিনি আপিল করে তার মনোনয়নপত্র ফিরে পাবেন এমনটি আশা ব্যক্ত করেছেন। পাশাপাশি চট্টগ্রাম কোতোয়ালি যে আসন রয়েছে, এখানে আরও 3 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া আমরা দেখেছি চট্টগ্রাম 13 যে সংসদীয় আসন আনোয়ারা কর্ণফুলী, সেখানেও কিন্তু 2 জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। এবং চট্টগ্রাম 8 যে সংসদীয় আসন রয়েছে, যেটি বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ আংশিক এলাকা নিয়ে গঠিত, সেখানেও কিন্তু 2 জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আপনাকে বলে রাখি যে আজকে যে চট্টগ্রামের 7টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে, সেখানে কিন্তু বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঋণ খেলাপি কিনা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ব্যাংক বিমা, একই সাথে সেবাধর্মী যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম ওয়াসা, গ্যাস, বিদ্যুৎ, টিএনটি, এই সকল জায়গাতে কোনো ধরনের বকেয়া রয়েছে কিনা সে বিষয়গুলো আসলে খতিয়ে দেখা হচ্ছে। এবং অন্যান্য যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোট নিশ্চিত করার যে বিষয়টি, সেটিও কিন্তু এখানে খতিয়ে দেখা হচ্ছে। আমরা দেখেছি গত 2 দিনের যে বাছাই কার্যক্রম ছিল, সেখানে কিন্তু যাদের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, তাদের বেশিরভাগই কিন্তু 1% ভোট নিশ্চিত করতে পারেনি এবং সেই জায়গাতে গরমিল দেখা দেয় মূলত তাদের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। তো সবকিছু মিলিয়ে আমার কাছে এ ছিল চট্টগ্রামের শেষ দিনে মনোনয়নপত্র বাছাই কার্যক্রমের সবশেষ তথ্য। চট্টগ্রাম থেকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সবশেষ খবর জানাচ্ছিলেন কাজী মাহফুজ। নির্বাচনের দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে জনমত নিয়েছে জামায়াতে ইসলামী। ইশতেহারে শিক্ষা, নারীর কর্মসংস্থান ও নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে দলটি। এছাড়াও জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে ইশতেহারের দুর্নীতিকে লাল কার্ড দেখানোর বিষয়টি গুরুত্ব পাবে বলে জানান জামায়াত নেতারা। শাহাদাত অপরের প্রতিবেদন।
2024 সালের গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে জয়ী দল কেমন বাংলাদেশ গড়বে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনমনে। দেশের রাজনীতি কোন পথে হাঁটবে আর ভবিষ্যতের গতি কোন দিকে ছুটবে তার উত্তর জানতে অপেক্ষায় মানুষ। এমন প্রেক্ষাপটে অন্যতম গুরুত্বপূর্ণ দল জামায়াত ইসলামী। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দলটির নির্বাচনী ইস্তেহার চূড়ান্ত প্রায়। পুরনো ছকে ইস্তেহার সাজানোর পথে না হেঁটে ভিন্ন কৌশলে এগোচ্ছে জামায়াত। আগামী দিনের বাংলাদেশ কেমন হবে সেই রূপরেখা নির্ধারণে ভোটারদের সরাসরি যুক্ত করতে অ্যাপ চালু করেছে দলটি। দেশ গড়ার পরিকল্পনায় অংশীদার হতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। আমরা মিলেমিশে একসাথেই গড়ব আমাদের গর্বের বাংলাদেশ। এছাড়া তরুণ প্রজন্মের ভাবনা ও প্রত্যাশা জানতে চালু করা হয়েছে জেনজি জিজ্ঞাসা। এই প্ল্যাটফর্মে তরুণরা সরাসরি প্রশ্ন তুলতে পারছে রাষ্ট্র, রাজনীতি ও ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে। জেনারেশন জেড এমন একটা দলকে পিক করবে যে দল সৎ, যে দলের বিহেভিয়ার ভালো, যে দলের মাধ্যমে বাংলাদেশের উন্নতি হবে। বেসরকারি সেবাগুলো আসলে শহর কেন্দ্রিক এবং ব্যয়বহুল, যার কারণে সাধারণ মানুষ সেবা পান না। এদিকে জামায়াতের খসড়া ইস্তেহার সম্পর্কে জানতে চাইলে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, শিক্ষা সংস্কার, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন এবং বেকারত্ব দূরীকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশটা হবে বেকারত্বমুক্ত, বৈষম্যহীন। সেখানে প্রায়োরিটি পাবে যেটি নাম্বার 1, আমরা দুর্নীতি নির্মূল করার জন্য কিছু পদক্ষেপ বিস্তারিতভাবে আমরা নিচ্ছি। আগে নিজেদেরকে আমরা স্বচ্ছতা, জবাবদিহিতার আওতায় আনব। পাশাপাশি ইস্তেহারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ন্যায়ভিত্তিক, মানবিক ও টেকসই একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়াও নির্বাচনী ইস্তেহারে কৃষি বান্ধব নীতি, স্বাস্থ্যসেবার উন্নয়ন, নারী কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হচ্ছে। দিনমজুর এবং আমাদের দেশের জেলে, কৃষক, তাদের জন্য আমরা ফ্যাসিলিটি বাড়াবো। গৃহিণী, তাদের জন্য আমরা প্রণোদনা রাখব। বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচন অন্য সব নির্বাচনের থেকে ভিন্ন। তাই রাজনৈতিক দলগুলোকে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ দেখাতে হবে ইস্তেহারে। আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে কাজ করবে সরকার সেই ব্যাপারেও স্পষ্ট অবস্থান জানতে চায় মানুষ। তা না হলে পুরনো ব্যবস্থারই পুনরাবৃত্তি দেখা যাবে। প্রথম ছিল আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে, দ্বিতীয়ত ছিল যে আমরা এখানে সংস্কার এবং বিচার, এই দুটো তো ইশতেহারে আসা দরকার ছিল বলে আমি মনে করি। আমি কিছু নতুনত্ব খুঁজে পেলাম না। বিপ্লবকে ধারণ করার জন্য যে জাতীয় ইশতেহার আমি আশা করেছিলাম সেটা আমি দেখলাম না। পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনী ইস্তেহারে গদবাঁধা প্রতিশ্রুতি না দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সংস্কার ও বিচারের সময়সীমা এবং তরুণদের চাওয়াকে গুরুত্ব দেবার আহ্বান রাষ্ট্রচিন্তকদের। শাহাদাত অফরো, এখন, ঢাকা। পাঁচটি সংসদীয় আসন নিয়ে পাবনা জেলা, 9 উপজেলার 74টি ইউনিয়নের বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পাবনা সদর 5 আসনের খবর জানাতে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, নির্বাচন ও ভোটের রাজনীতি নিয়ে কি বলছেন স্থানীয়রা? পাবনা 5 সদর আসন এবং যেই জায়গাটিতে এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক তার পেছনে দেখা যাচ্ছে তারাস ভবন। এটি সেই ব্রিটিশ আমলের জমিদার রায় বাহাদুরের সময় 1800 শতকের কোনো এক সময় এই ভবনটি নির্মাণ করা হয় এবং এটি বর্তমানে একটি পাবনার প্রত্নতাত্ত্বিক স্থাপনা। যেহেতু পাবনা একটি প্রাচীন শহর, এই শহরে আরও এরকম অনেক প্রত্নতাত্ত্বিক স্থাপনা রয়েছে, তাই স্বাভাবিকভাবেই পাবনার মানুষের একটি বড় দাবি যেন এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো যেন সরকার সঠিকভাবে এগুলোকে টিকিয়ে রাখার ব্যবস্থা করে। আমার সঙ্গে আমার সহকর্মী মাসুদ রানা রয়েছেন। মাসুদ রানা, আমরা আসার পর থেকেই তো বিভিন্ন জায়গায় ঘুরলাম, বিভিন্ন আসনে গেলাম। পাবনার মোটা দাগে অন্যান্য যে আসনগুলো রয়েছে সেখানকার ভোটারদের, প্রার্থীদের কাছে চাহিদাটা কি? আমি জানিয়ে রাখতে চাই, আসলে পাবনার
প্রায় 200 বছর পুরনো একটি জেলা। তো এই জেলায় আসলে তেমন কোনো অবকাঠামো হয়নি। বিশেষ করে কৃষির উপরে যে একটি জেলা আছে সুজানগর, আসলে এই জেলা থেকে প্রায় দেশের 1/3 পেঁয়াজ উৎপাদন হয়। সেখানে কিন্তু এখন পর্যন্ত কোনো আধুনিক ছোঁয়া লাগেনি, কোনো হিমাগার তৈরি হয়নি। তো সেই ক্ষেত্রে আসলে পেঁয়াজ নিয়ে কিন্তু দেশে বড় ধরনের একটি সংকট মুখে পড়ে। তো কৃষকরা আমাদেরকে জানিয়েছে যে এবার ভোটের মাধ্যমে তারা এমন প্রার্থী চাচ্ছে যে দেশের উন্নয়ন করবে, কৃষকদের পাশে থাকবে, সেটি আসলে তারা প্রত্যাশা করবে। আর আমি আরেকটি কথা বলি যে পাবনার শহর আসলে প্রাচীনতম শহর। এই শহরকে টিকিয়ে রাখতে আসলে খুবই গুরুত্ব দিয়ে আসলে আধুনিকায়ন করা না গেলে আসলে হয়তো পরবর্তীতে এই শহরে আসলে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। মাসুদ, যতটুকু আমরা দেখেছি আসার পরে এখানে শিল্পাঞ্চলও কিন্তু তেমন একটা নেই। আপনি বলছিলেন যে পাবনা শহরের মধ্য দিয়ে কিন্তু প্রাকৃতিক গ্যাসের যে লাইন সেটি কিন্তু গেছে, কিন্তু তবুও সেইভাবে শিল্পাঞ্চল গড়ে না ওঠার কারণ কি? আসলে না ওঠার কারণ এই জেলাটি আসলে পকেটে পরিণত হয়েছে। আসলে এই জেলায় যদি বলি আসলে যোগাযোগের কোনো ব্যবস্থা এখনো তৈরি হয়নি, মানে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, ঢাকার সাথে যে যোগাযোগ ব্যবস্থা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে সেটা শুধুমাত্র সড়ক এবং নৌপথে, রেল লাইন থাকা সত্ত্বেও সেখানে এখন পর্যন্ত ডিরেক্ট কোনো ট্রেন চলাচল করে না। আসলে এটি হচ্ছে মূল কারণ। যদি দ্রুত যদি এই চলাচলের ব্যবস্থাটা হয়, হয়তো বা আগামীতে পাবনার উন্নয়ন হবে এবং বেকারের যে সমস্যাটি রয়েছে সেটি আসলে সমাধান হবে। মাসুদ, আরেকটা জিনিস যে আমরা ঈশ্বরদী উপজেলা, যেটি পাবনার একেবারে সাথে লাগোয়া উপজেলা, সেই উপজেলায় কিন্তু আমরা দেখেছি ইপিজেড রয়েছে, তারপর রূপপুর পারমাণবিক হয়েছে, কর্মসংস্থানের কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে। তবুও পাবনায় শুধুমাত্র একটা কর্মসংস্থানের বড় একটা অভাব রয়েছে বলে ভোটাররাও আমাদেরকে বলছিল। আসলে আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তাদের প্রত্যাশা যে আসলে পাবনায় যেহেতু গ্যাস আছে বা অন্য আদার্স সাইটগুলো মোটামুটি আছে, তো সেই ক্ষেত্রে নতুন কোনো কর্মসংস্থান হলে এই পাবনার যারা বেকার যুবকরা রয়েছে তাদের কর্মসংস্থান হবে। এটাই আসলে এই ভোটারের এই ভোটকে সামনে রেখে তারা আসলে প্রত্যাশা করছেন। প্রত্যাশা আসলে এটাই। আমরা শুনছিলাম আমাদের সহকর্মী মাসুদ রানার কাছ থেকে যে এখানকার ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা জয়ী হবেন তাদের কাছ থেকে কি প্রত্যাশা করেন। আজকে বিকেলবেলা আমরা বিকেল 4:30টায় ভোটারের ইশতেহারে পাবনার মানুষের যেই ভোট নিয়ে তাদের যে প্রত্যাশা সেই কথা শুনবো। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে ভিড় করছে মানুষ। সেখানে থেকে যুক্ত হচ্ছেন সুলতানা স্বর্ণা। চলে যাচ্ছি তার কাছে। স্বর্ণা, কবরে শ্রদ্ধা জানাতে এসে কি বলছেন নেতাকর্মীরা ও সাধারণ মানুষ? জ্যোতিকা, আজ সাপ্তাহিক কর্মদিবস হওয়ায় কিন্তু সকাল থেকে আমরা জনসাধারণের ভিড়ে কিছুটা কম লক্ষ্য করতে পারলেও কিন্তু যদি বলি আজ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের পঞ্চম দিনে, অর্থাৎ বিএনপির যে সপ্তাহব্যাপী শোক চলছে সেই শোকের পঞ্চম দিনের সকাল থেকেও কিন্তু আমরা দেখেছি সমাধিস্থলটি নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে রয়েছে এবং নানা শ্রেণী পেশার এবং বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতারা এখানে আসছেন, কর্মীরা এখানে আসছেন এবং তার থেকেও বেশি আসলে আমি বলবো জনসাধারণ, অর্থাৎ যারা রাজনৈতিকভাবে হয়তোবা সম্পৃক্ত নয় বিএনপির সাথে, সেই ধরনের জনসাধারণকেও কিন্তু আমরা এখানে অনেক ভিড় লক্ষ্য করতে পারছি। সেক্ষেত্রে যারা জানাজায় অংশগ্রহণ করতে পারেননি বেগম খালেদা জিয়ার, তারা এখানে আসছেন এবং নারী, পুরুষ, শিশুর সর্ব ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি নানা বয়সীরা এখানে ভিড় করছেন এবং তারা কিন্তু এসে বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থলটি রয়েছেন সেখানে মোনাজাত ধরছেন এবং তার পাশাপাশি বিশেষ দোয়াও করছেন এবং এছাড়াও বাংলাদেশ ওলামায়ে দলের পক্ষ থেকে কোরআনে খতমের যে আনুষ্ঠানিকতাটি ছিল সেটিও কিন্তু এখানে চলমান রয়েছে। এছাড়া যদি জানিয়ে রাখি, আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল এখানে এসে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের সংগঠনগুলো কিন্তু আমরা এখানে সকাল থেকে লক্ষ্য করেছি, তারা এসেছেন এবং তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছেন। সেক্ষেত্রে একটি কথা আসলে বলতেই হয়, জনসাধারণের যে ভিড় সেই ভিড় কিন্তু চলমান রয়েছে। তবে আজ সকাল থেকে আমরা সেরকম নেতাকর্মীদের কিন্তু আসলে ভিড় লক্ষ্য করতে পারিনি। সেক্ষেত্রে জনসাধারণের ভিড়টি বেশি ছিল। জ্যোতিকা।
জিয়া উদ্যান থেকে যুক্ত ছিলেন সুলতানা স্বর্ণা, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য। গ্রেপ্তারের প্রায় 15 ঘন্টা পর জামিনে মুক্তি পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহাদি হাসান। সকাল 10টার দিকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে জামিন মঞ্জুর করেন বিচারক। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল গ্রেপ্তারের পর সকালে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে নেয়। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা সদর মডেল থানার সামনে জড়ো হন। থানার মূল ফটকে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে সেনা মোতায়েন করা হয়। এরই মধ্যে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার সমালোচনা শুরু হয়। এবারের জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণের জেলা খুলনায় পুরুষদের তুলনায় নারী ভোটার বেশি। নারী ভোটারদের ওপরই অনেকটা নির্ভর করছে প্রার্থীদের জয় পরাজয়। খুলনা নারীদের প্রত্যাশা, বিজয়ী প্রার্থী কাজ করবে সমাজের সর্বস্তরের নারীদের ভাগ্য উন্নয়নে। রামিম চৌধুরীর প্রতিবেদন। সারা দেশের মতো খুলনা শহরেও বইছে নির্বাচনী হাওয়া। কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ইস্যুতে কোনো সরকারের আমলেই তেমন পরিবর্তন আসেনি এই শহরে। খুলনা নগরী এখনও হয়ে উঠতে পারেনি নারী বান্ধব। ভোটের সময় আসলেই ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীদের আনাগোনা বেড়ে যায়। সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন অনেকেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার নারী ভোটাররা আর আশ্বাস নয়, চান প্রতিশ্রুতির বাস্তবায়ন। নির্বাচনের সময় আসলে আফা একটা ভোট দেন, ভোটের পরে আফাস কোথায়, আফা কোথায় ভাইয়া। যে সরকারই আসুক আমরা কোনো সুবিধা পাইনি ভাই। আমরা সব সময় মনে করেন অত্যাচারের পরে ছিলাম। অসহায় মহিলারা আছে যাদের স্বামী নাই, যাদের কোনো মানে সন্তান দুটো নিয়ে কষ্ট করে, তাদের কোনো সুযোগ সুবিধা ওয়ার্ডের কাউন্সিলররা দেয় না। কি করছে নারীদের জন্য তা তো আমি জানি না, আমার জন্য কিছু করে না, আমি এইটাই জানি। এবারের নির্বাচনে খুলনায় সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে আছে নারী ভোটাররা। নির্বাচনে জয় পরাজয় অনেকটাই নির্ভর করছে তাদের উপর। বিভিন্ন পেশায় নিয়োজিত এই অঞ্চলের নারীরা বলছেন, নাগরিক সুবিধা আর নিরাপত্তার পাশাপাশি তারা সর্বস্তরের নারীদের কর্মসংস্থানের সুযোগ চান। মাই তো একটা শিক্ষিত জাতি দিতে পারে। একজন শিক্ষিত নারী বা প্রতিষ্ঠিত নারী কিন্তু একটা সুস্থ সুন্দর সমাজ তৈরি করতে পারে। আমাদের কাছে এটাই চাওয়া যে নারীদের উন্নয়নটা যেন বাস্তবায়ন হয়। যে আসুক মানে ক্ষমতায়, আমাদের জন্য নারীদের যে কর্মসংস্থানের যে নিরাপত্তাটা ওটা যেন খুব মানে অটুট থাকে। খুলনা বিভাগে মোট ভোটারের সংখ্যা 1,40,77,000। এর মধ্যে 70,34,000 পুরুষ এবং 70,42,000 নারী ভোটার। নির্বাচন আসলে নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে নারীদের কাছে ভোট চাইতে পৌঁছান প্রার্থীরা। তবে সেসব প্রতিশ্রুতি বাস্তবায়িত না হয় কর্মসংস্থান বা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এসব নারীরা। তাই আগামী নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সকল প্রতিশ্রুতি যেন বাস্তবায়িত হয়, এমন প্রত্যাশা সকলের। রামিম চৌধুরী, এখন, খুলনা। মামলা জট কমাতে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। প্রথম কার্যদিবসে আপিল বিভাগে তিনি একথা বলেন। এ সময় 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন প্রধান বিচারপতি। রোববার প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়। এ সময় আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারপতিগণ উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান বিচারপতিকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ। তিনি বিচার বিভাগকে দলীয়করণ মুক্ত রাখার আহ্বান জানান। পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন প্রধান বিচারপতিকে উদ্দেশ্যে বলেন, বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত করতে হবে। অনুষ্ঠানে বিচার বিভাগের সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান বিচারপতি। সারা দেশে জেঁকে বসেছে শীত, বিপাকে জনজীবন। বেশিরভাগ জেলায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। কুয়াশাচ্ছন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এই শীতে বেশি কষ্ট পাচ্ছেন শ্রমজীবীরা। বিস্তারিত প্রতিবেদনে। রাজশাহীতে আজ তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত পুরো নগরী। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কাবু এই জনপদে মিলছে না সূর্যের দেখা।
কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে নগর জীবন। বেশি বিপাকে নিম্ন আয়ের শ্রমজীবীরা। শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজ করতে হচ্ছে তাদের। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। কি করবো, ঠান্ডা আসতে হবে, পেট আসতে হবে, আসতে যে হবে আল্লাহ দেবে রুজি, আল্লাহ দিলে হয়েছে না হলে চলে ঘুরে বাড়ছে। ঠান্ডা খুব বেশি পড়ছে, আগের সাথে খুব বেশি পড়ছে, পানির মতন কুয়াশা পড়ছে, কাজ কাম করতে খুব অসুবিধা। যশোরে ক্রমেই শীতের দাপট বাড়ছে। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। আর কুয়াশার দৃষ্টিসীমা ছিল 50 মিটার। কুয়াশার তীব্রতায় সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। সময় মতো ঘর থেকে বের হতে না পারায় অনেক শ্রমজীবী পাচ্ছেন না কাজের সন্ধান। চুয়াডাঙ্গায় সকাল থেকেই ঘন কুয়াশার সাথে গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ চুয়াডাঙ্গায় 10.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে বৃষ্টির কারণে তাপমাত্রা আরও কমতে পারে, এমনকি টানা শৈত্যপ্রবাহের কবলে আবারও পড়তে পারে চুয়াডাঙ্গাবাসী। শীতের অসহনীয় মাত্রায় দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। এই 4 কিলো রাস্তা আসে শীতের ভিতর ঠান্ডায় কোনো কাজ কাম নেই। আজ 15-16 দিন, কালকে একটু রোদ দেখা গেল, আবার আজকে শীত, আমাদের দেশ ঠান্ডা, নামাজ পড়ার জন্য পানি ঠান্ডা, শীতের বেলা উঠে চারিদিকে হাঁটাহাঁটি করে চা খাওয়ার জন্য বাড়ি থেকে বাইরে এসে কঠিন ঠান্ডা। দিনাজপুরে অব্যাহত রয়েছে শীতের প্রভাব। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস বইলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে। তবে সূর্যের তাপ তেমনভাবে অনুভূত না হওয়ায় শীতের কনকনে ভাব এখনো কাটেনি। প্রত্যয় দাস, এখন। এবার দেশের বাইরের খবর। নিউ ইয়র্কের ব্রুকলিন বন্দি শিবিরে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে। আগামী সপ্তাহে ম্যানহাটনের আদালতে হাজির করা হবে তাদের। এদিকে শনিবারের মার্কিন অভিযানে ভেনেজুয়েলার সেনা কর্মকর্তা সহ অন্তত 40 জন নিহতের সংখ্যা রয়েছে বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। নিউ ইয়র্ক সিটির স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বেজ এফবিআই সদস্যদের কঠোর প্রহরায় প্লেন থেকে নামানো হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। শনিবার মধ্যরাতে বিশেষ এক সামরিক অভিযান চালিয়ে ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস ও মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে এনেছে মার্কিন এলিট ডেল্টা ফোর্সের সদস্যরা। কিছু পরীক্ষা নিরীক্ষার পর ম্যানহাটনের ডিইএ অফিস থেকে ব্রুকলিনের বন্দি শিবিরে নেওয়া হয়েছে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে। আগামী সপ্তাহে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হতে পারে তাদের। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে যুক্তরাষ্ট্রে তুলে আনতে একসঙ্গে কাজ করেছে দেশটির নৌ, বিমান ও স্থল বাহিনী। অভিযানের বর্ণনা দিতে গিয়ে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান বলেছেন, দীর্ঘদিন সিআইএ ও এনএসএ নজর রাখছিল মাদুরোর গতিবিধির ওপর। আটকের প্রস্তুতি নেওয়া হচ্ছিল কয়েক মাস ধরে। এই অভিযানে হতাহতের বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা দেয়নি মার্কিন প্রতিরক্ষা বিভাগ। তারা জানিয়েছে এই অভিযানে অংশ নেয়া মার্কিন সেনা ও যুদ্ধযান অক্ষত আছে। তবে ভেনেজুয়েলার এক কর্মকর্তার সূত্রে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলার কয়েকজন সেনা সদস্য সহ বেশ কিছু বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভেনেজুয়েলার ভবিষ্যৎ ও যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ। ট্রাম্প জানিয়েছেন, ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলায় আবারও সেনা অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। আর অন্তর্বর্তী সময়ে ভেনেজুয়েলার শাসনভার দেয়া হবে মার্কিন বিশেষ প্রতিনিধি দলকে। Transition. So the oil business in Venezuela has been a bust, a total bust for a long period of time. কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধে জড়িয়ে যাওয়ার এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করছেন মার্কিন আইন প্রণেতারা। যদিও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন, গোপনীয়তা রক্ষা হবে না এমন আশঙ্কা থাকায় এই অভিযান সম্পর্কে কংগ্রেসকে জানানো হয়নি। এদিকে ক্ষমতা হস্তান্তর নিয়ে ট্রাম্পের সমাধান মানছেন না ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা মন্ত্রী। ভেনেজুয়েলা কোনো দেশের উপনিবেশ হবে না বলে মন্তব্য দেশটির ভাইস প্রেসিডেন্টের। প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ডেলসি রদ্রিগেজ আরও বলেন, মাদুরোই এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। এমন প্রেক্ষাপটে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার শাসনভার গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।
এবার খেলার প্রসঙ্গ। মুস্তাফিজ ক্রিকেটারদের নিরাপত্তা এবং বিশ্বকাপ নিয়ে 1.5 ঘন্টার জরুরি বৈঠক করে বিসিবি। ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার প্রশ্নে ক্রীড়া উপদেষ্টার নির্দেশনা। মুস্তাফিজ ইস্যুতে দিনভর নাটকীয়তার পর আরও উত্তপ্ত ভারত বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্ক। বিস্তারিত প্রতিবেদনে। এক মুস্তাফিজকে যদি আপনার জন্য নিরাপত্তা ইস্যু হয়ে থাকে, তাহলে তো বাংলাদেশ দলের যে 15 জন ক্রিকেটার যাবে, সেই বাঞ্চ অফ ক্রিকেটারকে নিরাপত্তা দেওয়াটা যে আপনার জন্য আরো বড় কোনো ইস্যু হয়ে থাকবে। সিনিয়র সাংবাদিক এবং ক্রীড়া বিশ্লেষক MM কায়সারের মতো একই শঙ্কা জেগেছে বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের মাঝেও। নিরাপত্তা ইস্যু ও কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের আপত্তির মুখে IPL থেকে সরিয়ে নেওয়া হয় মুস্তাফিজুর রহমানের নাম। এরপরেই প্রশ্ন উঠেছে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া ইস্যুতে। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে T20-র বৈশ্বিক আসর, যেখানে মুম্বাই আর কলকাতায় গ্রুপ পর্বে 4 ম্যাচ খেলবে বাংলাদেশ। সংকটের সেই দিক বিবেচনায় নিয়ে ক্রিকেট বোর্ডকে কড়া নির্দেশনা দিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এক ফেসবুক স্ট্যাটাসে উপদেষ্টা জানান, বিশ্বকাপে বাংলাদেশের সকল ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করতে ICCর কাছে আবেদনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে IPL সম্প্রচার নিষিদ্ধ করতে তথ্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করার কথাও জানান তিনি। মধ্যরাতে শেষ হওয়া বৈঠক থেকে বিসিবিও নিয়েছে কঠিন পদক্ষেপ। আজই ICC সিকিউরিটি ইউনিটকে চিঠি দিবে বিসিবি। ক্রিকেটারদের নিরাপত্তার পাশাপাশি বোর্ড পরিচালক এবং অন্যান্য সদস্যদের নিরাপত্তা নিয়ে জানতে চাইবে বিসিবি। যুক্ত থাকবে সাংবাদিক ও দর্শকদের প্রসঙ্গ। অবশ্য এত কিছুর মাঝেও ভারতের গণমাধ্যমে BCCI কর্তা দাবি করেছেন বাংলাদেশ ঠিকই যাবে ভারতে বিশ্বকাপ খেলতে, যদিও বিষয়টি সহসায় নিষ্পত্তি হচ্ছে না বলেই মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। জুবায়ের আহমেদ, এখন। এই ছিল এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।